শুভেচ্ছা। বাঙালিয়ানার প্রদেশের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, বিশ্বের সবচেয়ে বেশি তাপপ্রবাহ হওয়া 6 শীর্ষ দেশের একটি হতে চলেছে বাংলাদেশ। বৈশ্বিক তাপমাত্রা 2 ডিগ্রি বাড়লে জীবন হবে অস্থিতিশীল ও অসহনীয়। ক্যাপাসিটি চার্জ না কমে বেড়েছে অন্তর্বর্তী সরকারের আমলে, 1 বছরে অতিরিক্ত দিতে হয়েছে 10,000 কোটি টাকা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বৈশ্বিক তাপমাত্রা যদি প্রাকশিল্পায়ন যুগের তুলনায় 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, তবে 2050 সাল নাগাদ চরম তাপপ্রবাহের শিকার হওয়া শীর্ষ 6টি দেশের তালিকায় থাকবে বাংলাদেশ। নেচার সাস্টেনেবিলিটি সাময়িকীতে প্রকাশিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক নতুন গবেষণায় এই আশঙ্কার কথা বলা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, 2050 সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতার কবলে পড়া মানুষের সংখ্যা বর্তমানের তুলনায় দ্বিগুণ হয়ে যাবে। গবেষণা অনুযায়ী 2010 সালে বিশ্বের প্রায় 154 কোটি মানুষ চরম উষ্ণতার মধ্যে বাস করত, যা ছিল বৈশ্বিক জনসংখ্যার 23%। কিন্তু তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বাড়লে 2050 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় 379 কোটিতে, অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার 41%। আজ তাপমাত্রা বৃদ্ধির ফলে সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবে এমন দেশগুলো হলো ভারত, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান এবং ফিলিপাইন। চরম তাপপ্রবাহের শিকারের হার বেড়ে 41% দাঁড়ানোর অর্থ হলো বাংলাদেশের একটি বিশাল অংশের মানুষ এখন এমন তাপমাত্রার মুখোমুখি হবে যা তাদের জীবনযাত্রা ও স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক রাধিকা খোসলার মতে, চরম তাপ এখন আর ভবিষ্যতের সমস্যা নয়, এটি বর্তমানের বাস্তবতা। তিনি বলেন, 1.5 ডিগ্রি সীমা অতিক্রম করলে শিক্ষা, স্বাস্থ্য, অভিবাসন ও খাদ্য উৎপাদনে নজিরবিহীন প্রভাব পড়বে। তার মতে 2050 সাল পর্যন্ত অপেক্ষা নয়, বরং জলবায়ু পরিবর্তনের প্রভাব এখনই অনুভূত হচ্ছে। তাই এখনই কার্বন নিঃসরণ কমানো এবং টেকসই উন্নয়নের পথে হাঁটা ছাড়া এই চরম তাপপ্রবাহ থেকে বাঁচার আর কোনো বিকল্প নেই। বিদ্যুৎ ও জ্বালানি খাতে খরচ কমিয়ে সাশ্রয়ে জোর দিয়েছিল অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। কিছু ক্ষেত্রে সাশ্রয় করেছে তারা। এর মধ্যে 1 বছরের ব্যবধানে 2 ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ বেড়েছে প্রায় 8%। 1 বছরে শুধু বিদ্যুৎ কেন্দ্রের ভাড়া বেড়েছে 10,000 কোটি টাকা। 3টি কারণে উৎপাদন খরচ বেড়েছে বলে মনে করছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তারা বলেন, তুলনামূলক সস্তা জ্বালানি হিসেবে পরিচিত গ্যাসের সরবরাহ কমেছে, এর ফলে গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদনও কমেছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও পিডিবির কাছ থেকে বাড়তি দাম নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এসব কারণে উৎপাদন খরচ কমানো যায়নি। ডলারের দাম বেড়ে যাওয়ায় যুক্ত হয়েছে বাড়তি খরচ। পিডিবি সূত্র বলছে, 2022-23 অর্থ বছরে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল 24,911 মেগাওয়াট। এই বছর কেন্দ্র ভাড়া দিতে হয়েছে 25,000 কোটি টাকা। 2023-24 অর্থ বছরে উৎপাদন সক্ষমতা বেড়ে দাঁড়ায় 28,098 মেগাওয়াট। কেন্দ্র ভাড়া ছিল 32,000 কোটি টাকা। 10টি বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি নবায়ন না করায় 2024-25 অর্থ বছরে সক্ষমতা কমে হয় 27,414 মেগাওয়াট। এবার কেন্দ্র ভাড়া দিতে হয়েছে 42,000 কোটি টাকা। বর্তমানে বিদ্যুৎ কেন্দ্র 135টি, এর মধ্যে বেসরকারি হলো 68টি। পিডিবির দায়িত্বশীল সূত্র বলছে, টাকায় পরিশোধ করা হলেও বেসরকারি সব বিদ্যুৎ কেন্দ্রের বিল হিসাব করা হয় ডলারে। বেসরকারি খাতের 90%-এর বেশি বিদ্যুৎ কেন্দ্রের বিল পুরোটাই ডলারে হিসাব করা হয়। চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হচ্ছেন বহু বাংলাদেশি শ্রমিক। অ্যাসোসিয়েটেড প্রেস এর এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, পরিচ্ছন্নতা কর্মী ও ইলেকট্রিশিয়ান বা অন্যান্য সাধারণ কাজের আশ্বাস দিয়ে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় বিভিন্ন দেশের শ্রমিকদের রাশিয়ায় নিয়ে জোর করে পাঠানো হচ্ছে ইউক্রেন যুদ্ধে। এপি জানিয়েছে, ভুক্তভোগীদের অভিযোগের পক্ষে তারা ভ্রমণ নথি, রুশ সাময়িক চুক্তি, চিকিৎসা ও পুলিশ প্রতিবেদন এবং যুদ্ধক্ষেত্রের ছবিও হাতে পেয়েছে। এসব নথিতে স্পষ্টভাবে দেখা যায় বাংলাদেশি শ্রমিকরা কিভাবে যুদ্ধের সঙ্গে যুক্ত হতে বাধ্য হচ্ছেন। অন্তত 3 জন বাংলাদেশি দাবি করেছেন তাদের ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধের সামনের সারিতে পাঠানো হচ্ছে। তাদের কাজ ছিল রুশ সেনাদের আগে এগিয়ে যাওয়া, রসদ পরিবহন করা, আহতদের উদ্ধার ও নিহতদের দেহ সরিয়ে নেওয়া। এই ধরনের অভিযোগ শুধু বাংলাদেশিদের মধ্যেই সীমাবদ্ধ নয়, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিকেরাও একইভাবে প্রতারিত হওয়ার কথা জানিয়েছেন। কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, জর্ডান ও ইরাকের কর্মকর্তারাও জানিয়েছেন তাদের দেশের নাগরিকদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, অন্তর্বর্তী সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না। ২৭ জানুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষ করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে পে কমিশনের প্রতিবেদনটাই শুধু জমা দেওয়া হয়েছে। পে স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার। নির্বাচিত সরকার চাইলে এই পে স্কেল বাস্তবায়ন বা বাতিল যে কোনোটাই করতে পারবে জানিয়ে তিনি আরও বলেন, প্রস্তাবিত পে স্কেল নির্বাচিত সরকারের জন্য চাপ হবে না। বেতন বাড়ানো নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষোভ ছিল। নির্বাচিত সরকার যাতে সেই ক্ষোভের মুখে না পড়ে সেজন্য অন্তর্বর্তী পে কমিশন গঠন করেছে বলেও জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা। ভোট কেন্দ্রের ৪০০ গজের বাইরে মেলা বসলে পরিবেশ বিঘ্নিত হওয়া নিয়ে কোনো সমস্যা দেখছে না স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে এক অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছিলেন, যদি সম্ভব হয় নির্বাচন কেন্দ্রের আশেপাশে মেলা করে দাও, সবাই মেলায় আসবে, মেলায় কেনা বেচা হবে, বাণিজ্যও হলো, আবার ভোটও দিয়ে আসলো। সংসদ নির্বাচন ঘিরে কোনো ধরনের ঝুঁকি আছে কিনা এই প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এই প্রশ্ন ১ বছর ধরে আসছে। আমি এই ১ বছর ধরেই বলছি কোনো ঝুঁকি নেই, এখনো বলছি ঝুঁকি নেই। প্রশ্ন উত্তর পর্বের আগে স্বরাষ্ট্র উপদেষ্টা তার লিখিত বক্তব্যে নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকাণ্ড তুলে ধরেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেড চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে সুদ আয় কমেছে ৪৫.৪৪%। কোম্পানিটি জানিয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে রাখা আমানতের বিপরীতে সুদ আয় অন্তর্ভুক্ত করা হয়নি, ফলে মোট আয় কমার পাশাপাশি নিট মুনাফাও কমেছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে চলতি হিসাব বছরের জুলাই থেকে ডিসেম্বর প্রান্তিকে যমুনা অয়েলের সুদ আয় হয়েছে ১৮৮.৭৯ টাকা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৩৪৬.১ টাকা। কোম্পানিটির আয়ের বড় অংশ আসে সুদ আয় থেকে, যা পেট্রোলিয়াম পণ্য বিক্রি থেকে অর্জিত আয়ের চেয়ে বেশি। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। স্বাধীনতা অর্জনের পর ভারতের প্রথম টেস্ট সিরিজে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান যে ব্যাগি গ্রিন ক্যাপটি পরেছিলেন সেটি অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে এক নিলামে বিক্রি হয়েছে $৪,৬০,০০০ অস্ট্রেলিয়ান ডলারে। নিলামে ক্যাপটি কিনেছেন এক অজ্ঞাতনামা ক্রেতা। ১৯৪৭ থেকে ৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে নিজের শেষ হোম সিরিজে এই ক্যাপটি পরেছিলেন ব্র্যাডম্যান। পরে তিনি একটি ভারতের ওপেনিং বোলার রাঙ্গা সোহনিকে উপহার দেন। সোহনির পরিবার দীর্ঘদিন ধরে ক্যাপটি নিজেদের কাছে সংরক্ষিত করে রেখেছিল, যা কখনো জনসম্মুখে প্রদর্শন করা হয়নি। বাঙালিয়ানার প্রদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।